আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। যে বাংলায় একসময় তোলাবাজি, দখলদারি আর রাজনৈতিক গুন্ডামি ছিল রোজকার ঘটনা, সেই বাংলায় এখন আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই চলছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, এই রাজ্যে এখন নিয়ম মেনে চলতে হবে, নইলে পরিণতি সুবিধার হবে না। আর এই প্রেক্ষিতেই গতকালের ঘটনা, কংগ্রেস নেতা হুমায়ুন কবির, যিনি কিছুদিন আগে বড় বড় হুঙ্কার দিচ্ছিলেন, আজ তিনি সাংবাদিকদের দেখে পালাচ্ছেন, গলার স্বর নেমে গেছে। কি হলো মাত্র 24 ঘন্টায়, আজ সেটাই বিশ্লেষণ করব। দেখুন, প্রথমে বুঝতে হবে পরিবর্তন কতটা গভীর হয়েছে এই রাজ্যে। দশকের পর দশক, সেই 1970-এর দশক থেকে পশ্চিমবঙ্গে একটা সংস্কৃতি গড়ে উঠেছিল। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় অবৈধ বস্তি, রাস্তা দখল, রাজনৈতিক পেশি শক্তির প্রদর্শন চলবে, আইন থাকবে কাগজে, বাস্তবে চলত দলীয় আদেশ। এটা সেই বামফ্রন্টের আমল কেন, তারও আগে 1972-এর সেই সময় থেকে, কংগ্রেসের আমল থেকে শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় এসে এই সংস্কৃতিতেই আঘাত করেছে। একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা স্পষ্ট বার্তা দিচ্ছে রাজ্যে আইনের শাসন চলবে, ব্যক্তি বা গোষ্ঠীর বা সম্প্রদায়ের শাসন নয়। ওই দুধেল গাই কালচার পশ্চিমবঙ্গ থেকে সমাপ্ত। রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ হয়েছে, কারণ রাস্তায় জনগণের কোনো বিশেষ সম্প্রদায়ের নয়। পাক সার্কাসে অবৈধ বস্তি রক্ষার আন্দোলন ভেঙে দিয়েছে পুলিশ। গতকাল পাক সার্কাস রেল স্টেশন দখলমুক্ত করা হয়েছে। আর বিধানসভায় পাশ হয়ে গেছে ঐতিহাসিক গুন্ডা দমন বিল। এটা শুধু আইন নয়, এটা একটা দর্শন। রাজ্য চালাবে সংবিধান, রাজনৈতিক গুন্ডারা নয়। আর এই প্রেক্ষিতে রাজ্য যখন এই উত্তরণের জন্য চেষ্টা করছে, তখন হুমায়ুন কবির কি করেছিলেন? হুমায়ুন কবিরের কার্যকলাপ আপনাদের সবাই এখানে জেনে গেছেন এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে। মুর্শিদাবাদের কংগ্রেস নেতা হুমায়ুন কবির রেজিনগর ও শক্তিনগরে তার দলের সভার আয়োজন করেন। এই সভাগুলো নিছক রাজনৈতিক সমাবেশ ছিল না, কোনো গণসমাবেশও নয়। অভিযোগ, এগুলো ছিল উত্তেজনা ছড়ানোর মঞ্চ, এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা। পুরনো বাংলায় এটা চলতো, ক্ষমতাসীনরা চোখ বুজে থাকতো, কারণ এই খেলা তারা খেলতেন, তারা নিজেরাই খেলতেন, ক্ষমতাসীন দল। কিন্তু নতুন বাংলায়, বিজেপির শাসিত রাজ্য সরকারে এই বাংলায় নিয়ম বদলে গেছে। বিধানসভায় গতকাল আপনারা হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা জানেন। তিনি বলেছিলেন তিনি লাখ লাখ মুসলমানদেরকে রাস্তায় নামাবেন এবং তারপরে যা করার করবেন, এবং তিনি অত্যন্ত অভদ্র ভাষায় তিনি গালাগালও দিয়েছেন। গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় হুমায়ুন কবিরের সেই গালাগালির জবাব তাকে সরাসরি তার নাম করে হুঁশিয়ারি দিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বার্তা একেবারে পরিষ্কার, রাজনীতির নামে গুন্ডামি এই রাজ্যে আর চলবে না। এবং এটা যে শুধু কথার কথা, তা কিন্তু কথার কথায় থেমে থাকেনি, শুধু কথায় থেমে থাকেনি। তিনি গতকালই বলেছেন, আগে প্রথমে হুমায়ুনকে গ্রেপ্তার করার আগে, হুমায়ুনকে ধরার আগে তিনি ধরবেন ওই সভা দুটো কারা করেছিল, যারা আয়োজক ছিল তাদের ধরবেন। এবং সেই বলার সঙ্গে সঙ্গে গতকালই পুলিশ সক্রিয় হয়েছে। রেজিনগর ও শক্তিনগরে হুমায়ুনের সভার আয়োজকদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটাই গুন্ডা দমন বিলের প্রথম বাস্তব প্রয়োগ। হুমায়ুনের সম্পর্কে হুমায়ুন থেকে চলে এলো। বিধানসভায় আইন পাশ হয়েছে,
আর মাঠেও সেই আইন কার্যকর হয়ে গেল। কথা আর কাজ একসাথে চলছে, এটাই নতুন বাংলার ছবি। এইবার দেখি হুমায়ুনের হাওয়া কি তাহলে ফুস? কেন এটা গুরুত্বপূর্ণ? সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন, হুমায়ুন কবির হঠাৎই তার উচ্চগ্রামের সেই সমস্ত হুঙ্কার সেগুলো ভুলে গেছেন। গতকাল যখন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি একবার বলেছেন যে যে শুভেন্দু অধিকারী যে তিনজনের নাম করেছেন, তিনজন তাদের নাম করেননি, মোটামুটি বুঝিয়ে দিয়েছেন। সন্দেশখালীর শাহজাহান শেখ, তারপরে ক্যানিংয়ের শওকত মোল্লা এবং ফলতার জাহাঙ্গীর খান, এই তিন মহারথী মহাগুন্ডা, তাদেরকে তিনি একদম প্রায় নাম করেই বুঝিয়ে দিয়েছেন যে তারা আজকে কোথায় চলেছে। জাহাঙ্গীর খানের কয়েকদিন আগেই ছবি আপনারা দেখেছেন যে তিনি তাকে হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে পিচ রাস্তার ওপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কোমরে দড়ি বেঁধে পুলিশ। মাঝে মাঝে তিনি কান ধরছেন নিজের, আবার মাঝে মাঝে তিনি রাস্তায় উঠবোস করেছেন কান ধরে। ইনি ছিলেন সেই কুখ্যাত বা বিখ্যাত পুষ্পা। বলছেন পুষ্পা ঝুঁকেগা নেই, সেই কথাও গতকাল বিধানসভায় বলেছেন শুভেন্দু অধিকারী। আর সেই কথার পরেই হুমায়ুন কবিরের হাওয়া ফুস। কীরকম? সাংবাদিকদের তিনি বলছেন যে তিনি ওই যে তিনজন শাহজাহান, জাহাঙ্গীর, শওকত মোল্লা, এদের মতো এদের চরিত্রের নন তিনি এদের গোত্রের রাজনীতিবিদ নন। তিনি কোন গোত্রের? তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তিনি নিজে একটু শুনে যদি বলেন যে এটা তিনি ওদের গোত্রের নন, তিনি আলাদা গোত্রের, বলতে পারবেন? আর যদি বলেন যে না আমি ওদের গোত্রের নই, আমি আলাদা গোত্রের, তাহলে বুঝবো যে উনি গুন্ডা বলতে কাকে বোঝায় এবং উত্তেজনা সৃষ্টিকারী বলতে কাকে বোঝায় তিনি জানেন না। তাহলে প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন হুমায়ুনের হাওয়া ফুস হয়ে গেল, তার গলার তেজ নেমে গেল? একটা জায়গায় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, তিনি তার উত্তর না দিয়ে পালিয়েছেন পর্যন্ত। এমন ঘটনাও গতকাল আমরা দেখেছি। কারণটা কি? কারণটা সহজ, পুরনো খেলার নিয়ম বদলে গেছে। আগে সবচেয়ে বড় গুন্ডা তিনি ছিলেন ক্ষমতায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গত 15 বছর আগের সরকারের আমলে একটা অলিখিত নিয়ম ছিল, বিরোধীরা মানে হুঙ্কার, বিরোধীরা নয়, দলের যারা রয়েছে তারাই হুঙ্কার দেবে, যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা যাদের, তারাই হুঙ্কার দেবে, তারাই সমস্ত বদমাইশি করবে, আবার তারাই মামলা করবে, চলে যাবে রাজ্যের টাকা খরচ করে, চলে যাবে দিল্লিতে সুপ্রিম কোর্টে। এই সরকার সেই খেলা খেলছে না। হুমায়ুন এটা বুঝতে পেরেছেন যে তার সভার আয়োজকরা গ্রেপ্তার হয়েছে। পরের পদক্ষেপ কোথায় যাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে সেটাও স্পষ্ট করে বলে দিয়েছেন। সেটা বোঝার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয়নি, আর হুমায়ুন এত বোকাও নন। তার বিরুদ্ধে শুধু যে উত্তেজনা ছড়াবার মামলা আছে তা নয়, তার বিরুদ্ধে 100 কোটি টাকা ওই বাবরি মসজিদ তৈরি করার নামে তিনি তুলেছেন বাজার থেকে, এই নিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে, এফআইআর করেছে কিন্তু মুসলিম সম্প্রদায়ের যারা, তারাই। এখন সেই সব মামলাও চলে আসবে। শুধু গুন্ডামি নয়, তিনি 100 মানুষকে ভাঁওতা দিয়ে, মুসলমানদের ভাঁওতা দিয়ে যে 100 কোটির ওপরে টাকা তিনি আদায় করেছেন বাবরি মসজিদ তৈরি করার নামে, সেই ব্যাপারেও তাকে ফাঁসতে হবে। তাই এটা তিনি বুঝে গেছেন যে তিনি তার বড় বড় কথায় আর কাজ হবে না, তাই সাংবাদিক দেখলে পালাচ্ছেন, মাইক এড়িয়ে যাচ্ছেন, গলার জোর হঠাৎ নেমে গেছে। এটাকে বলে কি জানেন?
এটাকে বলে ব্লাফ, ধরা পড়া। মঞ্চে দাপট দেখানো সহজ, কিন্তু যখন প্রশাসন সত্যিই নামে তখন অনেকেরই বুকের হাওয়া ফুস হয়ে যায়, ফুসপা। দেখুন, পশ্চিমবঙ্গে এখন পরিবর্তনের এই ধারা এসে গেছে, আমূল পরিবর্তন। এই পুরো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। পার্ক সার্কাস রেল স্টেশনকে দখলমুক্ত করা, রাস্তায় নামাজ বন্ধ করা, অবৈধ বস্তি গুলশান কলোনি উচ্ছেদ করা, এইসব গুন্ডা দমন বিল পাশ করা, আর এখন হুমায়ুন কবিরের সভার আয়োজকদের গ্রেপ্তার করা, এগুলো আলাদা ঘটনা নয়। যারা একদিন ওয়াকফ অ্যাক্টের বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে সারা পশ্চিমবাংলা জুড়ে আগুন লাগিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে, সেই দিন আর নেই। এগুলো আজকে যেটা হচ্ছে, এগুলো একটাই নীতির বিভিন্ন প্রকাশ। সেই নীতি হলো, পশ্চিমবঙ্গে এখন থেকে ধর্ম দেখে আইন তৈরি হবে না। আইন সবার জন্য সমান, কোনো ধর্ম, কোনো দল, কোনো নেতা, এর জন্যে আলাদা কোনো নিয়ম নেই। এটা সহজ কাজ নয়। দশকের পর দশক যে সংস্কৃতি আমদানি হয়েছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবাংলাকে ধ্বংসের পথে নিয়ে গেছে, শ্মশানে চিতায় তুলে দেওয়ার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গকে, তার জন্যে তাকে সেগুলো পাল্টাতে গেলে প্রতিরোধ আসে। হুমায়ুন কবিরের মতো নেতারা এই প্রতিরোধের প্রতিনিধিত্ব করছেন। মুসলমানদের সাম্প্রদায়িক সেন্টিমেন্ট জাগিয়ে তুলে রাজ্যে গোলমাল সৃষ্টি করার চেষ্টা করছেন। তারা চাইছেন পুরনো দিনটা ফিরে আসুক, কিন্তু গতকালের ঘটনা দেখিয়ে দিয়েছে সরকার পিছু হটছে না, হটবে না। পশ্চিমবঙ্গ বদলাচ্ছে, এই পরিবর্তন মসৃণ হবে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, আইনের শাসন আনতেই হবে। এটাই নতুন সরকারের নতুন বাংলা গঠনের ভিত্তি। সেখানে হুমায়ুন কবির, আবার আজকে দেখলাম যে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি মমতার আমলের গ্রন্থাগার মন্ত্রী ছিলেন, তার আগেও বহুকাল ধরে মন্ত্রী, তিনিও বলেছেন যে মুসলমানরা জাগবে। 50টা পশ্চিমবঙ্গ, কলকাতাকে ঘিরে 50টা জায়গায় 5 লাখ করে মুসলমানদেরকে তিনি নিয়ে এসে বসাবার চেষ্টা করে দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আসলে মুসলিম ভোট ব্যাংকটা কে দখল করবে, সেইটা নিয়ে এখন মুসলমান নেতাদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। একটা কামড়াকামড়ি করেছে ওই হুমায়ুন কবির, আবার সিদ্দিকুল্লাহ চৌধুরী বাজারে নেমেছে। এবং এদের দুজনকেই, যখন বিশেষ করে হুমায়ুনকে যদি একটু ভালো রকম মেডিসিন দেওয়া যাবেই, আর সেটা দেয়া হলেই সবাই চুপসে যাবে, চুপসে গেছেও ইতিমধ্যে। সুতরাং এই সরকারের কাছে ধানাই পানাই করে কোনো লাভ হবে না। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ক্যালকাটা ডায়ালগসের সাথে থাকুন, কারণ বাংলার রাজনীতি বোঝার জন্য আমরা আপনাদের একজন বিশ্বস্ত সঙ্গী। এখানেই শেষ করছি, ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, যে ছবিগুলো আপনারা দেখলেন, যে ভিডিওগুলো আপনারা দেখলেন, সেগুলো একদম সাধারণ মানুষের ভিডিও, কোনো ধরনের কোনো পলিটিক্যাল পার্টি আন্দোলন নয়। সেখানে সাধারণ মানুষ ইনকলাব জিন্দাবাদ বলে রাস্তায় নেমেছিলেন, এবং অবশ্যই দেশের যুবরা এই মুহূর্তে তাদের নিজেদের কথা বলতে রাস্তায় নেমেছেন। একদম সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, যখন পর পর প্রত্যেকটা পরীক্ষাতে তারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভবিষ্যৎ আর নেই। তার কারণ প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো ভাবে পেপার লিক হচ্ছে, কোনো না কোনো ভাবে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবারও তাদের ওয়েট করতে হচ্ছে। সেই জায়গা থেকে রাস্তায় নামছেন মানুষ। এবং আমরা যে খবরটা এই মুহূর্তে প্রস্তুত করছি, সেটা উত্তরপ্রদেশের খবর, অর্থাৎ সম্পূর্ণভাবে যোগী আদিত্যনাথের রাজ্য, ডবল ইঞ্জিন স্টেট। এবং সেখানে কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম এসএসসি পরীক্ষা, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এই মুহূর্তে আবার আপনাদের জানাচ্ছি ইউপি সাব ইন্সপেক্টর পরীক্ষা, সেখানে পেপার লিক হয়ে গিয়েছে, এবং তার সঙ্গে লেকপাল একটি পরীক্ষা হয় সেখানে, সেটাও ক্যান্সেল হয়ে গিয়েছে। এসএসসি কনস্টেবল
সম্পূর্ণ তারও পেপার লিক হয়ে গিয়েছে। এগুলো কোনো ধরনের কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না, এবং সেই যে পেপার লিক পর পর লাগাতার কয়েকটা হয়েছে সেই নিয়েই একদম সরাসরি উত্তরপ্রদেশের কানপুর প্রয়াগরাজে এই ক্যান্ডেল মার্চ হয়েছে। সেখানকার ছাত্ররা বলছে যে আমাদের যে সম্পূর্ণ দাবি সেটা আগে আমাদের কাজ নিয়ে হওয়া উচিত, কোনো ধরনের ধর্মের রাজনীতি নয়, তো বরঞ্চ এই মুহূর্তে কাজের দাবি হওয়া উচিত। একদম জাতি ধর্ম নির্বিশেষে তারা রাস্তায় নামছে, এবং এই যে ছবিগুলো দেখছেন আপনারা সেগুলো কিন্তু মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। তার কারণ সাধারণ মানুষ যে জায়গা থেকে একটা পড়াশোনা করে, তারা একদম বেসিক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছাড়া ছেলে মেয়ে, তারাও কিন্তু পড়াশোনা করে নিজেদের সম্পূর্ণ বাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস সরকার ছিল, সেই তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ উগড়ে উঠেছিল, তার মূল কারণটা কিন্তু 26,000 শিক্ষক তাদের চাকরি যাওয়া, শিক্ষা ক্ষেত্রে এই ধরনের দুর্নীতি, এসএসসি পরীক্ষাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া, এই যে ছবিগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উঠেছিল, ঠিক সেই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে একদম লাগাতার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে উঠে আসছে। এবং অবশ্যই সম্পূর্ণ যে ছবিটা উঠে আসছে তার অন্যতম একটা বড় জায়গা কিন্তু ছিল এসএসসি জিডি পরীক্ষা, সেটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাওয়া। এবং কেন ক্যান্সেল হয়ে গেছিল আপনাদের মনে থাকে যদি, যে 399 জনের একটা বসার জায়গা ছিল, সেখানে 819 জনকে বসতে দেওয়া হয়েছিল, এবং সেটা শুধু একটা সেন্টারে নয়, একটা সেন্টারের জন্য কিন্তু সম্পূর্ণ রাজ্যের পরীক্ষাটাই ক্যান্সেল হয়। কিন্তু সেই যে ছবিটা ধরা পড়েছিল সেটা শুধু একটা সেন্টারে নয়, এই সেন্টারটিতে 399 জন মানুষের বসার জায়গা ছিল, 350 জনকে একদম সরাসরি তাদের বায়োমেট্রিক্স করিয়ে সম্পূর্ণ আধার কার্ড দেখে ভেতরে পরীক্ষা দিতে বসতে দেওয়া হয়। কিন্তু বাদ বাকিরা কি করবে বাইরে, তাদেরও তো অ্যাডমিট কার্ড ওই একই পরীক্ষা সেন্টারে, তো সম্পূর্ণ পরীক্ষাটা ক্যান্সেল করা হয়। পরবর্তীতে জানতে পারা যায় বিভিন্ন জায়গায় এই একই অব্যবস্থা হয়েছে, এবং সেইখান থেকেই ছাত্ররা কিন্তু সম্পূর্ণ এই মুহূর্তে যা ডিসিশনটা নিয়েছে, তারা জানাচ্ছে এই মুহূর্তে তারা সিএম কে চিঠি দিয়েবে এই সম্পূর্ণ বিষয়টাতে, এবং দেশের প্রেসিডেন্টকে তারা চিঠি দেবে, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি পর্যন্ত তারা যাবে এই মুহূর্তে। মোদী সরকার ডবল ইঞ্জিন স্টেট তাদের বিরুদ্ধে একদম। তো এই যে সামগ্রিক বিষয়টা চলছে, পরীক্ষা নিয়ে অব্যবস্থা, তার কারণ সাধারণ মানুষ তাদের হাতে হাতিয়ারটা কি, তারা লড়াই করবে কিসের সঙ্গে? এই যে মূল্য বৃদ্ধি, এই যে পেট্রোল 114 টাকা দিয়ে কিনতে হচ্ছে, কেরোসিন 110 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এটার বিরুদ্ধে মানুষ যে লড়াই করবে, যারা সাধারণ বাড়ির ছেলে মেয়ে, তাদের হয়তো পলিটিক্যাল ভাবে একদম বিজেপির তারা সমর্থক, কিন্তু তারা তো সাধারণ বাড়ির ছেলে মেয়ে, তাদের হাতে রোজগারটা আসবে কোত্থেকে? তারা কিসের ভিত্তিতে সংসার চালাবে? তো সেই জায়গাটার ভিত্তিতেই কিন্তু তারা একটা সামগ্রিক যে বিষয়টার প্রতি নজর দেয়, যে আমরা পড়াশোনা করব এবং মোটামুটি একটা 30, 32, 35 হাজার টাকার চাকরি আমরা পাবোই, এবং সেই চাকরিটা পেয়ে আমরা আমাদের সংসারকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু সেই জায়গাটা তো একদম সরাসরি টোকা খাচ্ছে, সেই জায়গাটা কোনো মতেই তো একদম মানুষের যে মূল ভরসার জায়গাটা সেটাই তো সরকার দিতে পারছে না। যে তিনি যে পরীক্ষাটা দিলেন, পরীক্ষাটা দিয়ে তার রেজাল্টটা চেক হলো এবং তার খাতাটা চেক করে তিনি চাকরিটা পেলেন, এই যে জায়গাটা সেখানেই তো মানুষ ধাক্কা খাচ্ছে। কিংবা তিনি চাকরি পেলেন না, তিনি আবার পরের বছর পরীক্ষা দেবেন, সেই সুযোগটাই তার হাতে থাকছে না। একজন মানুষ একটা পরীক্ষা দিতে যাচ্ছে, সেই জায়গাটাতে পরীক্ষাটা হচ্ছে না। আপনারা এখন শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, 2022 সালের WBCS পরীক্ষা, WBCS অফিসারদের যে রিক্রুটমেন্ট হয়, সেই 2022 সালের WBCS পরীক্ষার প্রিলিমিনারি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা সামনে কয়েক মাস পরে আসছে। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন, 2022 সালের WBCS এর প্রিলিমিনারি পরীক্ষা সেটা 2026-এ এসে হবে। এই ধরনের একটা পর্যায়ে চলছিল পশ্চিমবঙ্গে, এবং সেখান থেকে কিন্তু সরকারের পতন হয়েছে। সুতরাং শিক্ষা, সুতরাং কাজ, এগুলো কিন্তু মানুষের বেসিক দাবি, মানুষের বেসিক চাবিকাঠি। মানুষ একটা সোসাইটির থেকে আরেকটা সোসাইটিতে উত্তীর্ণ হয় শিক্ষার মাধ্যমে, মানুষ একটা স্ল্যাব থেকে, ইকোনমিক্যাল স্ল্যাব থেকে আরেকটা স্ল্যাবে উত্তীর্ণ হয় শিক্ষার মাধ্যমে। এবং সেই জায়গাটাকে যদি কোনো সরকার টোকা মারে, তাহলে সেই সরকার কিন্তু একটু হলেও দুর্গে
একদম বাধ্য হবে। এই ছবিগুলো কিন্তু একদম সরাসরি সেরকম ভাবে উঠে আসছে। প্রয়াগরাজ থেকে এই মুহূর্তে আন্দোলন আসবে লখনৌ চলো, এবং সেটা সারা উত্তরপ্রদেশ জুড়ে। আপনারা জানেন উত্তরপ্রদেশ সবচেয়ে বড় স্টেট ভারতবর্ষের, এবং সেখানে যদি এই ধরনের আন্দোলন তৈরি হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে কিন্তু সেটা বেশ খানিকটা ভাবতে বাধ্য করবে উত্তরপ্রদেশের যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, যে কোনো দলের রাজনৈতিক কর্মী সবাইকেই। কারণ বিরোধীরা এই বিষয়টাকে নিয়ে যেমন মুখ খুলবে, অখিলেশ যাদব এই বিষয়টাকে নিয়ে যেমন মুখ খুলবে, ঠিক তেমন ভাবেই এই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু সমস্ত দিক থেকে সমস্ত যে সেক্টরের মানুষজন, যে কোনো ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের ভোটার্স, তারা কিন্তু এটার দ্বারা প্রভাবিত হবেন। কারণ একটা পরীক্ষার পেপার লিক হয়নি, পর পর এসএসসি জিডি যেটা, সেটা যেমন ক্যান্সেল হয়েছে পেপার, উত্তরপ্রদেশ সাব ইন্সপেক্টর, সেই সাব ইন্সপেক্টরের যে পেপার সেটা লিক হয়েছে। তার পরবর্তীতে লেখপাল বলে একটা পরীক্ষা হয়, সেটা একদম সরাসরি ক্যান্সেল হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে কনস্টেবল, সাধারণ কনস্টেবলের চাকরি, আপনারা বোঝার চেষ্টা করুন, 20 থেকে 22,000 টাকা মাইনে একটা সরকারি চাকরি যদি কনস্টেবলের হয়, সেই পরীক্ষা পর্যন্ত একদম সরাসরি লিক হয়ে গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি করে মানুষ ভরসা করবে সরকারকে? এই একই ছবি উত্তরপ্রদেশে, আপনারা শুধু ভাবছেন উত্তরপ্রদেশের ছবি এটা, তা কিন্তু নয়। একই ছবি আমরা দেখতে পেয়েছি বিহারের ক্ষেত্রে। বিহারে কয়েকদিন আগে এসএসসি জিডি যখন পরীক্ষা হচ্ছিল, তখন 4 লক্ষ টাকার বিনিময়ে সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গিয়েছে পেপার, একদম অ্যান্সার পেপার। তো সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সরকারকে আরেকটু সচেতন হওয়া উচিত। এই যুব সমাজ যদি রাস্তায় নামে, সেটা কিন্তু খুব ভালো একটা চেহারা ধরে না। সেটা আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতে পাচ্ছি। ককরোচ জনতা পার্টির নামে কিন্তু এই একই জনোচ্ছ্বাস, তারা হয়তো একটু মধ্যবিত্ত, তারা হয়তো একটু আপার ক্লাস ইকোনমিক্যালি, তাই তারা ইনস্টাগ্রামে প্রতিবাদ করছে, কিন্তু রাস্তায় যারা নামছে তারা তো ভুক্তভোগী। তারা তো একটা স্বপ্ন নিয়ে এসেছিল, তারা রাজনীতি করবে বটে, তারা রাজনৈতিক দলকে সমর্থন করবে বটে, চাকরিটা তো চায়। তো সেই চাকরির বিষয়টা তো কোনো মতেই সিকিউর করতে পারছে না উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন স্টেট হিসাবে যোগী আদিত্যনাথের সরকার। এই প্রশ্ন তো উঠবেই এই মুহূর্তে। এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, এটা বিষয়, এই যে বিষয়গুলো, এই যে আন্দোলনগুলো, এগুলো কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া ছাড়া কিংবা আমাদের মতন কিছু ইউটিউব চ্যানেল ছাড়া কোনো টিভি, কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে বিশেষ দেখতে পাবেন না। এবং এটাকে নিয়ে আলোচনা করতে হলে বিজেপির কোনো সমর্থক কিংবা স্পোকসপারসন কেউ কিছু বলবেন না। কিন্তু যখনই আমরা দেখতে পাই যে ভোট আসে, সামনের বছর উত্তরপ্রদেশে ভোট রয়েছে, এবং সেক্ষেত্রে উত্তরপ্রদেশে মানুষের আন্দোলন যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে শুধুমাত্র হিন্দু মুসলিমের ওপর দাঁড়িয়ে ভোট কি হবে আমরা জানি না। তবে স্পোকসপারসনরা কিন্তু হিন্দু মুসলিম নিয়ে একদম ফাটিয়ে বলেন, খুব ভালো করে একদম চাচা ছোড়া বক্তব্য রাখেন। এই মুহূর্তে যোগী আদিত্যনাথকে কে টক্কর দেবে সেই রকম বক্তব্য পর্যন্ত আমরা শুনতে পাই হিন্দু মুসলিম নিয়ে। কিন্তু এই নিট পেপার লিক কিংবা সিবিএসসি পেপার কিংবা একদম এই যে এসএসসি জিডি পেপার কিংবা ইউপি সাব ইন্সপেক্টরের যে পেপার লিক, সেগুলো নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। কিন্তু আন্দোলন কিন্তু রাস্তায় হচ্ছে, আন্দোলন কিন্তু একদম রাজপথে হচ্ছে। 12ই জুন লখনৌ চলো, সেই ধরনের একটা আন্দোলন পর্যন্ত সংগঠিত হবে। সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে। আপনারা আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে